আমাদের আশেপাশে বাংলার ইতিহাসের সাক্ষী বয়ে নিয়ে চলছে এইরকম জানা অজানা অনেক ঐতিহাসিক স্থান আছে। আর এই ঐতিহাসিক স্থানগুলি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা দেয়। ইতিহাস হলো অতীতের ঘটনার এক রূপ যা মানুষ মেনে নিতে রাজি হয়েছে। ইতিহাসের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে একটি করে নতুন গল্প। প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে একটি যুগান্তকারী ঘটনা। আজ তোমাদের আমি নিয়ে যাব ইতিহাসের এমন একটি অধ্যায় যেখানে তৎকালীন মুঘল ও মারাঠার ছাপ এখনও অব্যাহত রয়েছে। ভারতের ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকে এই ঐতিহাসিক প্রাঙ্গণে। আজ আমাদের ডেস্টিনেশন খন্নান। আজ খন্নানের এই ঐতিহাসিক প্রাঙ্গণ ছাড়া খন্নানে এলে তোমরা কি কি দেখতে পাবে দেব তারও সন্ধান। তো চলো যাই, কিছু করে দেখাই। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের এই ট্রাভেল জার্নি ভিডিও। সবার প্রথম আমি মিল্টন, তোমাদের হোস্ট। তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে। ইটাচনা রাজবাড়ি আসতে গেলে আমাদের খন্নান স্টেশন নামতে হবে। খন্নান স্টেশন হাওড়া বর্ধমান মেন লাইনে পড়ে। হাওড়া থেকে আসতে গেলে 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে ট্রেনে। আর যদি আপনি বাই রোড আসেন সেক্ষেত্রে হাওড়া থেকে দিল্লি রোড ধরে মগরা পার করে খন্নান চৌমাথায় পৌঁছে বাঁ সাইডের রাস্তায় ধরে নিন। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। খন্নান স্টেশনে নেমে বাঁ সাইডে খন্নান ইটাচনা রোড ধরে এবার আমরা যাব ইটাচনা রাজবাড়ি। স্টেশন থেকে নামা মাত্র রাস্তাটা শহরের ছাপ থাকলেও আমরা যত রাজবাড়ির দিকে এগোবো ততই একটা গ্রাম্য পরিবেশের দিকে এগোতে থাকবো। রাস্তার পাশেই পরস্পর কয়েকটা খেলার মাঠ চোখে পড়বে। তার মধ্যে সবচেয়ে বড় মাঠটা ইটাচনা কলেজ মাঠ। এর মধ্যেই কলেজের সমস্ত প্রোগ্রাম আর বিভিন্ন ধরনের খেলাধুলো হয়। পাশেই রয়েছে বয়েজ হোস্টেল। আর কিছুটা এগোলেই পৌঁছে যাবো ইটাচনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। কলেজের পাশেই রয়েছে বয়েজ স্কুল আর রাস্তার অপোজিট সাইডে আছে গার্লস স্কুল। এই যে টার্নটা পার করেই সামনেই রয়েছে ইটাচনা রাজবাড়ি। রাজবাড়ি ঢোকার আগে রাজবাড়ির পুরনো ঐতিহ্যের ছাপ চোখে পড়বে আশেপাশের দোকানগুলিতে। তখনকার সময় রাজবাড়ির স্ট্রাকচার যেগুলো পরবর্তীকালে এখন একটু মডিফাই করে দোকান করা হয়েছে। এই যে এখানে ইটাচনা রাজবাড়ি। সামনেই রয়েছে এরকম একটা ঐতিহাসিক মন্দির, যেটা মোটামুটি সবসময় ওপেন থাকে। আর পুরোনো মন্দির এখন একটু মেনটেন্স করা হয়েছে, বেশ কালার করে কিন্তু ভালো করে সাজানো হয়েছে। আর এই সাইডে রয়েছে নন্দী মহারাজ। আর এখানে আছে শিবজি। এখানে মহাদেবের মূর্তি, মহাদেব স্বয়ং এখানে বসে আছেন। আর ভিতর মন্দির, এটা সম্ভবত রাজবাড়ির সময় যখন রাজারা ছিলেন সেই সময়কারই মন্দির হবে। আর তার এরকম এখন বেশ পরিচর্যা করে ভালো রকমভাবে মেনটেন্স করা হয়েছে। আর এখানটায় একটা সুন্দর পাখির বাসা করা আছে, যেটা কিন্তু একটা সবচেয়ে ভালো কথা, যখন এখানে মেনটেন্স করেছে তখন কিন্তু ওইটা ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। কারণ যেটা মনে হচ্ছে এটা আগে থেকেই করা। আর পাখির
বাসার উপরেই কিন্তু রং লেগে আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এটা আগের করা। আর যখন মন্দির মেনটেন্স করা হয়েছে তখন কিন্তু এটাকে ভাঙা হয়নি। বেশ সুন্দর। আর এই মন্দিরের ফ্রন্ট সাইডটা, সামনের দিকটা কিন্তু রাজবাড়ির দিকে মুখ করা আছে। আর এই যে সামনে এটাই রাজবাড়ি, আর রাজবাড়ির গেট ওখানে আছে। আমি ওই গেটটা থেকে এখান থেকে আসলাম। বেশ চারিদিকে পাখির কোলাহল, একটা ভালো একটা সুন্দর পরিবেশ। খন্নার নাম শোনা মাত্রই আমাদের সর্বপ্রথম মাথায় আসে ইটাচনা রাজবাড়ির কথা। এই রাজবাড়ির আর এক নাম হচ্ছে বর্গিডাঙ্গা। এই শব্দটি এসছে বর্গি থেকে, যা বাঙালিরা মারাঠা যোদ্ধাদের দিয়েছিলেন। ইটাচনা কথার অর্থ হলো ইট অর্থাৎ ইটা, আর চুনা অর্থাৎ চুনা। এই গ্রামের নাম ইট আর চুনার ব্যবসার জন্য হয়েছিল। তৎকালীন এই ব্যবসার জন্য এই জায়গা প্রচুর খ্যাতি লাভ করে, আর এখানে এই ব্যবসার জন্য অনেক বড় বড় খাদান তৈরি হয়। তার জন্য এই জায়গাকে খন্নান বলেও ডাকা শুরু হয়, আর এই নামেও অনেক খ্যাতি লাভ করে এই জায়গা। একসময় মারাঠারা বারবার বাংলা আক্রমণ করত চৌথ আদায়ের জন্য, যা ছিল বাংলা ও উড়িষ্যার নবাবদের প্রাক্তন করের 1/4। ঔরঙ্গজেবের পরে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল 1742 থেকে 1752 সালে। ভাস্কর পণ্ডিত এবং রঘুজি ভোসলের নেতৃত্বে বর্গিরা আক্রমণ করে। হুগলির কাছে কাটোয়াকে প্রাথমিক কেন্দ্র করা হয়, যা পরে মেদিনীপুরে পরিবর্তিত হয়। যদিও মীর হাবিবের হত্যার পর মারাঠা যোদ্ধারা তাদের আক্রমণ বন্ধ করে দেয়, তারা উড়িষ্যার ওপর নিয়ন্ত্রণ লাভ করে। ফলস্বরূপ অনেক মারাঠা বর্গী বাংলায় ফিরে এসে নিজস্ব ব্যবসা শুরু করে। তারা প্রচুর সম্পদ সংগ্রহ করে। এই ধরনের মারাঠা যোদ্ধাদের মধ্যে একজন ছিল কুন্ডন, যা বর্তমানে কুন্ডু নামে পরিচিত। তারাও এখানে বসতি স্থাপন করেছিল। রাজবাড়ির সামনেই এখানে একটা বারোয়ারি তলা আছে। তো এখানে কিন্তু বেশ বড় করে দুর্গাপুজো হয়, আর এখানটা বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এখানে একটা প্যান্ডেল করা থাকে। এটা খুব পুরনো এবং জাগ্রত মন্দির। এখানে কাঠামো রয়েছে ঠাকুরের ভেতরে। খন্নান স্টেশন থেকে আপনারা এই রোড থেকে যখন আসবেন তখন সামনে তো রাজবাড়ি পড়বেই, আর রাজবাড়ির ঠিক ব্যাক সাইডে এরকম একটা রাস্তা আছে। এদিকটায় না আসলেও ভাই এরকম মিসই হয়ে যাবে। আর এখানে কিন্তু ঢোকা মাত্রই একটা ইতিহাসের সাক্ষী পেতে আপনারা দেখুন, এদিকে পুরনো বাড়ি, আর এদিকে এরকম একটা সুন্দর নাজারা। চারিদিকে পায়রা ভেতরে বাসা করে আছে। গরমের মধ্যে এসে রিয়া ছাওয়ায় দাঁড়িয়ে আছে। হাত দেখি দাও। এটা পুরো রাজবাড়ির ব্যাক সাইড। আর রাজবাড়ির ওই সামনে একটা পুকুর আছে, যেটা এখন যেহেতু ভেতরে আমি যেতে পারলাম না, তো যাওয়া যাবে না। ওদিকে যাওয়াও বারণ আছে, পুরোটা ঘুরে দেখানো সম্ভব না। তো এটা রাজবাড়ির ব্যাক সাইড। আর আপনারা এদিকটায় আসলে একটা অন্য পরিবেশ, একটা পাখির কোলাহল, আর চারিদিকে একটা পুরনো ঐতিহ্যের একটা ছাপ, সেটা আপনারা এখানে পাবেন। আর পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, বেশ অসাধারণ একটা ফিলিংস লাগছে, এরকম চারিদিকে পাখির কোলাহল। আর এটা রাজবাড়ির ব্যাক সাইডটা। রাজবাড়িতে এন্ট্রি টাইম বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সাধারণ পাবলিকের জন্য। তো আমরা আসবো 4টের সময়, তখন একবার এন্ট্রি করে ভেতরটা দেখাবো, ভেতরে কী কী আছে। মন্দির আছে, সেখানে সন্ধ্যেবেলা পুজো হয়, তো সেই সন্ধ্যেবেলা পুজোতে আমরা থেকে আপনাদেরকে দেখাবো। আর এখন এখান থেকে আমরা চলে যাব নেক্সট স্পটে, যেটা হচ্ছে আমাদের সরসায় রথতলা। তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই যে আমাদের ম্যাডাম রয়েছে আমাদের সাথে। এই যে ম্যাডাম, কীরকম লাগছে খন্নান রাজবাড়িতে এসে? আর ম্যাডাম তো এসে বলছে এখানে এসে থাকবে, কারণ এখানে থাকার ব্যবস্থা আছে। এটা যেন রাজবাড়ির ওয়েবসাইটে ঢুকে আপনারা এখানে থাকার জন্য আপনারা বুকিং করতে পারেন। আর এখানে থাকলে আপনারা একটা পুরনো ঐতিহ্যশালী একটা জায়গা, সেখানে তার একটা ফিলিংস, তার একটা অংশ আপনারা হতে পারবেন।
আপাতত এখান থেকে আমরা যাবো নেক্সট টুরিস্ট স্পট, আর সেখানে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। তার আগে একটা কথা বলি, এই জায়গাটা যেটা আমি ব্যাক সাইডে এলাম তার পাশেই রয়েছে প্রবুদ্ধ ভারত সংঘ। আর আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু আমরা এখানে এসে আমরা ক্লাসও করেছি। তো এটার জন্য রাজবাড়িতে তো এখন আমরা ঢুকলাম না, যেটা আপনাদের বললাম, তাই পাশেই রয়েছে প্রবুদ্ধ ভারত সংঘ। তো আপনারা কিন্তু এখানে আসলে এই প্রবুদ্ধ ভারত সংঘ ঢুকতে পারেন। এই জায়গাটা খুব শান্ত পরিবেশ, আর ভেতরে মন্দির রয়েছে, আর কী কী আছে সেটা আপনাদের একবার ঢুকে দেখাই, আর আপনারা আসলে একবার এখানটা ঢুকতে পারেন। সাইডে রয়েছে মন্দির, আমরা এখানে বসেই কিন্তু ক্লাস করেছি। এদিকে একটা শান্ত পরিবেশ, গাছগাছালি ভরা। আর এদিকটা এখন কাজ চলছে, এখানে হয়তো কোনো বিল্ডিং তৈরি হবে, একটা পুরোনো স্ট্রাকচার। তো এটার জন্য রাজবাড়ি ভিজিট করার পর আমরা কিন্তু এখন প্রবুদ্ধ ভারত সংঘের মধ্যে আছি। প্রবুদ্ধ ভারত সংঘ এখন ভিজিট করে আমরা এখন নেক্সট টুরিস্ট স্পট যেটা আছে, যেটা হচ্ছে আমাদের সরসা যে রথতলা, সেই রথতলা গিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। গ্রামের প্রকৃতি যে কতটা সুন্দর, কতটা মনোরম, তা গ্রামে না গেলে বোঝা যাবে না। যেদিকে দু চোখ যায় শুধু সেই দিকে সবুজের সমারোহ। আমার কাছে গ্রাম মানেই এক অন্যরকম অনুভূতি। রাজবাড়ির রাস্তা দিয়ে যতবারই যাই ততবারই কলেজ লাইফের পুরনো স্মৃতি মনে পড়ে ভীষণভাবে। আর এখানে একটা মনসা মন্দির আছে, এখানে খুব জাগ্রত এটা, আর এখানে খুব বড় করেও পুজো হয়। আর এটা হচ্ছে এটার জন্য বিএড কলেজ, এখানে অনেকেই পড়াশোনা করেছেন। আর যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন যারা এখানে পড়াশোনা করেছেন, একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এর ভেতরের গাছপালাগুলো, ফুল গাছ এত সুন্দর লাগছে, দূর থেকে দেখতে অসাধারণ লাগছে। মন চাইলেই বন্ধুরা মিলে চলে আসতাম বিকেলবেলায় রাজবাড়ি ঘুরতে। তখন ঘুরতে বেরোনোর জন্য কোনো আলাদা কারণের দরকার পড়তো না। এখন হাজারটা কারণ বার করলেও কর্মজীবনের চাপে বন্ধুরা একসাথে ঘুরতে বেরোনোই কঠিন ব্যাপার। তখন প্রায় সবসময় প্রবেশ করা যেত রাজবাড়িতে। তো আমরা এখন আছি বড় সস্তা রথতলায়। তো এটা যেন রাজবাড়ি থেকে মিনিট 5 দূরেই হবে। তো এখানে কিন্তু মানে কত বছর আগে কাকু এটা পাওয়া গেছিল? মোটামুটি বছর 13 হয়ে গেছে না? আচ্ছা, 100 দিনের কাজ করতে হতো। 100 দিনের কাজ। আচ্ছা, এরকম বট গাছ, তার পাশেই রয়েছে রথ। এখানে মেলাও বসে, উল্টো রথ সোজা রথে সবসময়। এই রথতলার পাশেই কিন্তু এখানে যে পুকুর রয়েছে, সেখানে যে 100 দিনের কাজ হয়, তো 100 দিনের কাজ করতে করতে এখানে রথের একটা চূড়া পাওয়া যায়। সেই চূড়াকে প্রতিষ্ঠা করে এখানে কিন্তু বেশ জাঁকজমক করে রথের উৎসব হয়। আর এখানে কিন্তু বেশ মেলাও বসে যখন রথ উৎসব হয়। আর এই সেই পুকুর, এখানে কিন্তু সেই চূড়া পাওয়া যায়। আর সেটা বছর 10 আগে, যেটা বললো এখানে কাকু একজন, যে বছর 10 আগে কিন্তু এই চূড়াটা পাওয়া গেছিলো। তো সেই চূড়াটা নাকি বলে এখানেই রাখা আছে মন্দিরে। তো সেটাকে সবসময় ভিজিয়ে রাখা হয় যাতে সেটা নষ্ট না হয়। কারণ যখন এই চূড়াটা এখানে ছিল তখন কিন্তু সেটা মাটির নিচেই ছিল। আর তখন এই পুকুরে তো দেখতেই পাচ্ছেন সবসময় জল থাকে। আর সেটা 100 দিনের কাজ যখন হয়েছিল তখন কিন্তু এই চূড়াটা এখানে পাওয়া গিয়েছিলো। তো এটা একটা ঠাকুরের স্থান, যেখানে আপনারা এখানে এসে দেখতেই পাবেন, কারণ এটা একটা ইতিহাসের সাথে জুড়ে আছে। কারণ সেই রথ কিন্তু বহু পুরনো রথ। তো সেই রথ এখানে পাওয়ার পর এখানে লোকাল বাসিন্দারা কিন্তু একটা মন্দির প্রতিষ্ঠান করেছেন, সেটা এখানে রীতিমতো এখানে পুজো দেওয়া হয়। তো সেই মন্দিরই এখানে রইল, আপনাদের সেটাই আমরা দেখালাম। তো এবার চলে যাবো এখান থেকে আমরা মান্দারনের দিকে। এই যে এই সমস্ত পুকুরগুলো কিন্তু সেই তখনকার সময় রাজবাড়িরই পুকুর। এরকম এই যে বেদি করা আছে, এগুলো পরে একটু মেনটেন্স করা হয়েছে ওপর থেকে প্লাস্টার করে, কিন্তু এগুলো এই বেদিগুলো কিন্তু সেই পুরনো স্মৃতি কিন্তু এখনো বয়ে চলেছে। এরকম ঘাটের বেদি করা, এগুলো সেই তখন রাজবাড়ির সময় তখন এই ঘাটগুলো বানানো। আর এখান থেকে রাজবাড়িটা সামনেই পড়ে। আর আমরা এদিকটা একটু ঢুকবো, জায়গা আছে, ওই জায়গাটা সিনিক বিউটিটা হেভি লাগে। তো সেই জায়গাটা আপনাদের দেখায়। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার তালান্ডু।
এই রাস্তাটা চলে যাচ্ছে তালান্ডুর দিকে। তো সেই তালান্ডুর রাস্তায় ঢুকলেই আপনারা খানিকটা এগোলেই দেখতে পাবেন এরকম একটা সুন্দর জায়গা। জায়গাটা শুধু দেখুন আপনি একবার, গ্রামের পরিবেশ এটাকেই বলে। আর বেশ অসাধারণ অসাধারণ জায়গাটা। সে একটা ভাইরাল তালতলা কোথায় আছে জানি না ঠিক জায়গাটা, কিন্তু তার থেকে এটা কিন্তু আমার কম কিছু মনে হয় না। তো সেটা যদি ভাইরাল হতে পারে তাহলে এটাও ভাইরাল হতে পারে। অসাধারণ একটা গ্রামের পরিবেশ কাকে বলে, গ্রামে আসলে তবে এগুলো বোঝা যাবে। এগুলো আমি বারবার একটা কথাই বলি, কোনো পার্টিকুলার স্পটের দরকার পড়ে না যে ঘুরতে যাওয়ার জন্য। আপনি যদি আশেপাশে গ্রামের জায়গায় ঘুরে দেখেন না, তাহলে কিন্তু পার্টিকুলার কোনো স্পটের দরকার পড়ে না। বাস এগুলো ভিউগুলো দেখার জন্য তো মানুষ এদিক ওদিক চলে যায়। আমরা দূরে দূরে কেন যাই? আমরা কিন্তু কাছের যেই জায়গা সেগুলোকে অ্যাভয়েড করে আমরা দূরে যাই, কিন্তু কাছের জায়গাগুলো ঘুরলেই না বস, তাহলে কিন্তু আর দূরের জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। তো কাছের জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করে আমরা কিন্তু সবসময় দূরে চলে যাই ঘোরার জন্য, তাই না? তো আমি বলি সবসময় কাছের জায়গায় ঘুরতে যান, টাইমও বাঁচবে, সব দিক থেকে সাবসিডি, তাই না? তো এগুলো একদম মিস করার কোনো প্রয়োজনই নেই। অসাধারণ এরকম এই জায়গাগুলো পেলে মানুষ আর দূরে কেন যাবে বলুন তো? দেখুন এত সুন্দর একটা সিনিক বিউটি, চারিপাশে এরকম খোলা মাঠ, এরকম জায়গা। তো আমি জানি যে এরকম জায়গা এরকম আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু প্রচুর আছে। তো আমার পরিচিত জায়গার মধ্যে এই একটা জায়গা ছিল যেটা আমার খুব ভালো লাগে। আর কোনো এক সময় আমি মাথায় রেখেছিলাম যে আমি যখন কোনো ভিডিও করবো তখন আপনারা এই জায়গাগুলো দেখাবো। তো জায়গাটা শুধু একবার দেখুন, অসাধারণ লাগছে, তাই না? এদিকে দেখুন খোলা আকাশ, ওইদিকে ট্রেনও যাচ্ছে, ওইটা হচ্ছে খন্ডন স্টেশন থেকে ওই ট্রেনটা চলে যাচ্ছে হাওড়ার দিকে। আর ট্রেনটা কি দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, বাকি ট্রেনটা এই যে সোজা চলে যাচ্ছে ওখান থেকে। আর এদিকটা থেকে আমি এলাম, ওদিকটা সরসা, তো এই রাস্তাটা সোজা চলে যাবো আমি এখন মান্দারনের দিকে। তো এই জায়গাটা কিরকম লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার যদি ভিডিওটা আপনি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন, আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আমার চ্যানেলটা নতুন, আমি বারবারই বলি। আর আমি চেষ্টা করি সবসময় যে কোথাও ঘুরতে গেলে যেটা আমি ফিল করছি, আমি এই জায়গাগুলো মানে নিজের স্বচক্ষে দেখছি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সেরকমই একটা জায়গা স্পট আমার মনে, যখন আমি খন্ডনের দিকে ভিডিও করবো তখন এই জায়গাটাকে আমি রাখবো, সেরকম এই জায়গাটাকে আপনার সামনে আমি রাখলাম। তো এই জায়গাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। শেরপা আর রিয়া এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা চলে এসেছি পালিত বাড়ির দুর্গা মণ্ডপ। কত পুরনো স্ট্রাকচার, ইতিহাসের ছোঁয়া কিন্তু এখনো এখানে রয়েছে। এটা হচ্ছে শ্রী শ্রী রামনারায়ণজির মন্দির। এখানে এখনো কিন্তু দুর্গোৎসব হয়। আর এনাদের যারা বংশধররা আছেন, যারা রিলেটিভরা আছেন, তারা কিন্তু সেই দুর্গাপুজোয় অংশ নেয়। আর এরকম পুরনো স্ট্রাকচারগুলোকে তারা কিন্তু ভেঙে ফেলেনি, কিন্তু যেটুকু আছে সেটুকু সঞ্চয় করে তারা কিন্তু এখানে পুজো মণ্ডপ নতুন করে আবার মডিফিকেশন করেছেন। এখানে দেখুন পুরনো সময় যেসব স্ট্রাকচারগুলো ছিল সেগুলো কিছুটা ভেঙে গেছে, কিন্তু সেটাকেই একদম ভেঙে না ফেলে বা পুরোপুরিভাবে প্লাস্টার না করে দিয়ে ওই জায়গাটাকেই মডিফিকেশান করে যেটুকু রাখা যায় সেটুকু রাখার চেষ্টা করেছেন। তো আমি ওনাদের ধন্যবাদ জানাবো যে এরকম পুরনো ঐতিহ্যকে তারা নষ্ট হতে দেননি। আর এদিকে দেখুন এই যে বোধন ঘর, এরকম এখানে তালা লাগানো আছে। আর এগুলো পুজো মণ্ডপেরই একটা অংশ। এই যে আর কি এদিকটায় হালকা করে প্লাস্টার করেছে, কিন্তু যেটুকু বাঁচানো যায় সেটুকুকে ওনারা বাঁচিয়ে রেখেছেন। এরকম এইভাবে এখানে দাঁড়িয়ে আছে এই মণ্ডপ, আর পুরনো ইতিহাসকে এখনও তাজা করে রেখেছে। এই এখানে এন্ট্রি গেটটাও তারা রেখে দিয়েছেন, খুব সুন্দর। এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করবেন যদি আসেন, তাহলে কিন্তু এরকম একটা ইতিহাসের অংশে আপনারা সামিল হতে পারবেন। আপনাদের এবার একটু মণ্ডপের ভেতরে উঠে দেখাই। পুজো মণ্ডপের সাইডেই এরকম একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে এখানে মণ্ডপে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। আর এদিকটায় দেখুন এর পেছনে কিন্তু অনেক এরকম পুরনো স্ট্রাকচার রয়েছে। তো আমার মনে হচ্ছে এটা সেই জমিদার বাড়িরই অংশ। আর পালিত বাড়ির যে জমিদার বাড়ি
তো তার এখানে পেছনে স্ট্রাকচার রয়েছে। তো এদিকটা এখন প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, জায়গাটা পুরো নিস্তব্ধ এরকম পেছনের দিকটা। এটা হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে। তো আমরা এখন এই পুজো মণ্ডপের মধ্যে আছি। মন্দিরের কাঠামো ঠাকুরের এখানে রয়েছে, পুরনো ইতিহাস। এগুলো একবার অবশ্যই এসে ভিজিট করা অবশ্যই দরকার। আপনারা যদি এটার জন্য রাজবাড়ি ভিজিট করতে আসেন তাহলে আমি হাইলি রেকমেন্ড করব যে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এই দেখুন এখানে পুরোনো দিনের ডিজাইন করা। আর এই দিকটায় বেরোলে এইরকম এখানে স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে আছে। আমি জাস্ট প্রত্যেকটা ইতিহাসের যেখানে অংশ রয়েছে, যেখানে পুরনো মন্দির, পুরনো স্ট্রাকচার রয়েছে, সেখানে যাই আর একটা জিনিস বারবার ভাবি যে তখনকার সময় এখানে কত লোকের আনাগোনা ছিল, আর এখন দেখুন সেই ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। আর এখানে কিন্তু সেরকম কোনো লোকের আনাগোনাও নেই। আর এমনও হয়তো দিন গেছে কোনো সাধারণ মানুষকে এখানে হয়তো ঢুকতেও দেওয়া হয়নি। সেটা ঢুকতে দেওয়া হয়নি সে কথাটা বলাটা ভুল, যেহেতু আমি জানি না। কিন্তু আমি এটুকু জানি যে এরকম অনেক জায়গা আছে যেখানে সাধারণ প্রজাদের ঢুকতে দেওয়া হতো না। তো সেরকম একটা স্থান এখন জনশূন্যহীন অবস্থায় পড়ে আছে। তো সেরকম জায়গায় আসতে পেরে একটা খুবই ভালো লাগছে। তো পালিত বাড়ির দুর্গা মণ্ডপ ভিজিট করা আমাদের কমপ্লিট। তো পালিত বাড়ির যে রাজবাড়ি রয়েছে সেটা কিন্তু মন্দিরের পেছনেই ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। সেখানে আমি গেলাম না, সেই জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে। আর আপনাদের আমি পারলে একটু দেখিয়ে দেবো জায়গাটা। তো আশা করি আমি জায়গাটা আপনাদের ভালো করে দেখাতে পারলাম। আর এরকম একটা আননোন প্লেস, একটা যেখানে কোনো সেইভাবে কোনো প্রমোটই হয়নি, তো সেই জায়গাটা ভিজিট করে আমার তো খুব ভালো লাগছে। আর আমার মারফত ভার্চুয়ালি আপনাদের দেখে আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তো এখানকার লোকাল কোনো বাসিন্দা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা খন্ডনের ডান সাইডে যাব। ডান সাইডে গিয়ে ওখানে কী স্পট আছে সেটা আপনাদের আমি দেখাবো। তো এখানে এই যে পালিত বাড়ি থেকে আমরা বেরোলাম। তো আবার কথা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে। খন্ডন থেকে হয়রা লক গেটে যেতে হলে আমি যে নেক্সট স্পটে যাচ্ছি সেটা হচ্ছে হয়রা লক গেট। তো সেখানে আপনি হেঁটে আসতে পারবেন না, এখানে আমাদের টোটোতে করে আসতে হবে। তো সেটা এখানে হচ্ছে একটা রথতলা পড়ে, হয়রা রথতলা। সেই রথতলায় এসে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন। আর সেই জায়গাটা আমি কি আপনাদের দেখাচ্ছি, এইদিকে দেখে যেতে হবে। এটা হচ্ছে হয়রা রথতলা। এটা কিন্তু খুব প্রসিদ্ধ রথতলা। এখানে খুব জাঁকজমক করে উৎসব হয়। আর এখানে কিন্তু মেলাও বসে, রথের মেলা। আর এই সামনে রয়েছে যে রথ। আর এখন যেহেতু রথ সামনে আসছে তারই এখন তোড়জোড় চলছে আর কি। এই যে এখন রঙের কাজ চলছে, এগুলো এখন রেডি করছে সব। তো হয়রা রথতলা এসে আপনারা কাউকে জিজ্ঞাসা করে নেবেন যে হয়রা লক গেটটা কোন দিকে, তো তাহলে আপনাকে দেখিয়ে দেবে। তো হয়রা লক গেট যাওয়ার পথে এরকম একটা মণ্ডপ রয়েছে, এটা হয়তো শিব মন্দির হবে। আর এই নিচটা এরকম ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর হয়তো মহাদেবী মন্দির হবে এটা, বেশ পুরনো মন্দিরটা। তো এই রাস্তা ধরে খানিকটা গেলেই আমরা পৌঁছে যাবো। এটা হচ্ছে এখানকার দুর্গা বাগান। আর এখানে এই যে ঢালাই রাস্তা হয়েছে নতুন। আপনারা অবশ্যই যখন এখানে আসবেন না কাউকে জিজ্ঞাসা করে আসবেন, কারণ না হলে একটু প্রবলেম হবে। কারণ এর অনেকটা অলিগলি রাস্তা, তো একটু সমস্যা হতে পারে। তো আপনারা জিজ্ঞাসা করে অবশ্যই আসবেন। এটা হচ্ছে ডিবিসির কেনেল পার। আর এখানে রয়েছে লক গেট। তো এটা হচ্ছে ডিবিসি ক্যানেল। আর আমরা এসেছি ওই সাইডটা থেকে। আর এখানে যে রুমগুলো রয়েছে, হয়তো এখানে যখন ডিবিসি ক্যানেলটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ ছিল, এখানে যে কর্মচারীরা ছিলেন তারা ওখানটায় হয়তো তাদের জন্য কোয়ার্টার টাইপ কিছু করা ছিল। আর এটা হচ্ছে হয়রা লক গেটের পজিশন। আর আপনারা দেখুন লোকেশনটা পুরো
এরকম একটা জায়গা। আর যদি ডিবিসিতে জল থাকে আর সেই টাইমে যদি আপনি আসেন তাহলে জায়গাটা কিন্তু একটা অসাধারণ লাগবে, অসাধারণ একটা লাগবে। আর এখানে বাকি জল পড়ছে আর এই জলের স্রোতটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এটা হচ্ছে লক গেটের পজিশন। আর আপনারা যদি খন্ডান ভিজিট করতে আসেন তাহলে এই জায়গাটা ভিজিট করতেই পারেন। এখানে কিন্তু ডিবিসির কেনেলের সাথে এরকম লক গেটের পজিশনটা রয়েছে। আর জলের আওয়াজটা শুধু শুনুন। আর একবার ভাবুন এখানে যদি জলের পরিমাণটা বেশি থাকে তাহলে কী পরিমাণ এখান থেকে জলের স্রোত হয়। এই হয়রা লক গেটের এই আশেপাশটায় অনেকে কিন্তু পিকনিক করে। আর আমার যে কটা বন্ধু তাবায় থাকে তারা কিন্তু এখানেই পিকনিক করে। আর আমি যেহেতু এখানে কোনো পিকনিক করতে আসিনি, তবে কোনো এক সময় নিশ্চয়ই আসবো। এই কটা জায়গা কিন্তু অনেকে পিকনিক স্পট হিসেবে এখানটা বেছে নেয়, কারণ এই জায়গাটার সিনিক বিউটিটা যেহেতু অসাধারণ রয়েছে। আর এরকম পাশে এরকম কেনেল বয়ে যাচ্ছে আর তার সাথে এরকম একটা লক গেট। আর যখন এখানে জল ভরা থাকে তখন কিন্তু এই জায়গাটা পুরো একদম জলের যে আওয়াজ, এই অল্প জলেই কিন্তু একটা জলের আওয়াজ রয়েছে। আর তখন তাহলে ভরা জল থাকলে তখন তাহলে কীরকম জলের আওয়াজ হয় সেটা আপনারা ভেবে নিন একবার। আর এখানে অনেকে মাছও ধরে এই জায়গাটায়। আর এখান থেকে জাস্ট আপনি দেখুন, মানে মনে হচ্ছে না এখনই পড়ে যাবো। এখানে একটা জায়গাটা এতটা নিচু আর ওদিকটা ওরকম রয়েছে। সেগুলো সব জং করে নষ্ট হয়ে গেছে। বাকি এরকম একটা পরিবেশে এই জায়গাটা একটা সিনিক বিউটিটাকে বাড়িয়ে দিয়েছে আরও। আর এখন জল নেই, জলটা শুকনো হয়ে আছে, ওই জন্য এখন নোংরা বেশি হয়েছে। বাকি এত নোংরা এখন থাকে না। আর জায়গাটা এরকম রয়েছে। আর এদিক থেকে এই যে জল পড়ছে। তো এই লক গেটের ওপরে কিন্তু এরকম একটা ডেডলি ব্রিজ রয়েছে। লোকাল বাসিন্দারা এখানে যেহেতু লোহার করা ছিল, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার এরকম বাস দিয়ে একটু মডিফিকেশান করে নিয়েছে। আর এদিকটা চলে এলে এরপরে ডিবিসি ক্যানেলের এই রাস্তা দিয়েও কিন্তু ওখানে তাবা যে গ্রাম আছে সেখানে যাওয়া যায়। আর এটা সোজা চলে যাচ্ছে আপনার ওদিকে একটা রাস্তার সাথে কানেকশন হয়, যে রাস্তাটা আপনার পাকড়ির দিকটায় চলে যাবে। আর এই যে রাস্তাটা, এখান থেকে যখন আপনি ওদিকে যাবেন তো এরকম পাশে কেনেল আর পাশে এরকম খোলা মাঠ, একটা সিনিক বিউটি অসাধারণ। আপনাদের একটু দেখাই আমি এই দিকটা কীরকম। আর এই পার্টটা থেকে এরকম জাস্ট ভিউটা এরকম লাগছে। দেখুন আপনারা সিনিক বিউটিটা কীরকম অসাধারণ না? যদি এইসব জায়গাগুলো একটুখানি প্রমোশন পায় তাহলে কিন্তু অবশ্যই এইসব জায়গাগুলো একটা ভালো স্পট হিসেবে হয়ে যাবে। কারণ এখানে অনেকে পিকনিক করার জন্য জায়গা খুঁজে পান না। তো এইসব জায়গাগুলো পিকনিকের জন্য ভালো। তো পিকনিক করতে হবে নেচারকে ভালোবেসে, নেচারকে যত্ন করে। সেখানে পিকনিক করলে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যেসব জিনিসপত্রগুলো আপনারা ব্যবহার করুন সেগুলো সাথে করে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় ফেলবেন। আর এইসব জায়গাগুলোকে পরিষ্কার রাখবেন। যেরকম এখানে দেখুন গ্রামের লোকেরা কিন্তু এই জায়গাগুলোকে নষ্ট করেনি। এখানে কোনো আবর্জনা আপনি সেরকম পরিমাণে দেখতে পারবেন না, কিন্তু জায়গাটাকে বেশ পরিষ্কার করেই রাখা। আর বাকি এই যে এখন ধানের কাজের জন্য এখন জায়গাটাকে ইউজ করছে,
তো বাকি টাইম এগুলো ফাঁকাই থাকে। আর যখন এখানে জল থাকে তখন আমি যদি কোনো সময় একবার আসি তখন একটা শর্ট ক্লিপ করে আপনার আমি দেখাবো, তো সেটা আপনারা দেখবেন। বাকি এখানে এখন সিচুয়েশান এরকম রয়েছে, আর পাশে ওপরে মেঘ রয়েছে, আর মেঘে হয়তো বৃষ্টি আসবে। তো আপনাদের এবার দেখাই যে এই রাস্তাটা যেটা বলছিলাম, এই রাস্তাটা উঠে গেলে এখান থেকে সিনিক বিউটিটা কীরকম। ধান কাটার তোড়জোড় চলছে। এই রাস্তাটা সোজা যেটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সিনিক ভিউটা কিন্তু হেভি, আর পুরো রাস্তাটা এরকম পাকা করা, খুব ভালো, খুবই ভালো। আর এই পাশে এই যে হয়রা লক গেট। তো হয়রা লক গেট ভিজিট করা আমাদের কমপ্লিট। এবার আমরা আবার 4টের পরে চলে যাব ইটেচনা রাজবাড়ির দিকে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আবার কথা হচ্ছে রাজবাড়ি চত্বরে গিয়ে। ইটাচনা রাজবাড়িটি 1766 সালে শ্রী সাফল্য নারায়ণ কুণ্ডুর পূর্বপুরুষদের দ্বারা নির্মিত হয়েছিল। ভারত সরকারের রাজ সংস্কৃতি বিলোপের নীতি রাজবাড়ির আরও সমৃদ্ধি ব্যাহত করে। পরিবারের বর্তমান উত্তরাধিকারী শ্রী রবীন্দ্রনারায়ণ, শ্রী ধ্রুবনারায়ণ এবং শ্রী বাসবনারায়ণ কুণ্ডু এই গৌরব পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাজকীয় ঐতিহ্য বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হেরিটেজ হোমস্টে এমন একটি উদ্যোগ যার মাধ্যমে এই অঞ্চলের গ্রামীণ পর্যটককে উৎসাহিত করা যেতে পারে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ভিডিও শেষ লগ্নে চলেই এসেছি। ব্যস্ত লাইফের কর্মজীবন থেকে একদিন সময় হাতে নিয়ে চলেই আসো এই ঐতিহাসিক স্থানে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এক এবং একান্ত আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে নিও, আর একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ভিডিও আরও অনেক আনতে চলেছি আমার এই চ্যানেলে। আপাতত বিদায় নিচ্ছি, আবার কথা হবে, আবার গল্প হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যা গরম পড়েছে শরীরের খেয়াল রেখো কিন্তু। সকলকে অসংখ্য ধন্যবাদ।